তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ কি কেউ একজন বলেন? সবাই তো আইডিয়া নিছেন, মোটামুটি বলছিলাম গত ক্লাস অনুযায়ী মোটামুটি সবার আইডিয়া থাকার কথা। কেউ একজন বলেন তো বুটস্ট্র্যাপটা কি বা কেন ইউজ করা হয়, ওইটা এটা জনপ্রিয় কেন, এতটুকু জনপ্রিয় এটা, ওই জিনিসগুলো একটু ক্লিয়ার করে বলেন। কেউ একজন বলেন ক্লিয়ার করে। এ- এক- আমরা যখন এবার HTML এ কোনো কোড করি তখন আমাদের ওইটা আসলে রেসপন্সিভ করতে একটু কষ্ট হয়, কাস্টমাইজ করতেও তেমনটা মানে বেগ পেতে হয়। কিন্তু আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি তাহলে আমরা খুব সহজেই কাস্টমাইজ করতে পারবো। সাথে যেমন বিভিন্ন আমরা এক একজন এক এক ডিভাইস যেমন ব্যবহার করি, আমাদের ফেসবুকটা যেমন মোবাইলের জন্য যেমন আছে, ল্যাপটপের জন্য আছে, মানে বিভিন্ন ডিভাইস ডিভাইস সাইজ অনুযায়ী রেসপন্সিভ করতে সুবিধা আর কি। এক্স্যাক্টলি, তবে আরো কিছু জিনিস রয়ে গেছে। আর কেউ একজন বলেন। স্যার বুটস্ট্র্যাপ মতো একটা ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপের মতো আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে, বাট বুটস্ট্র্যাপটা বেশি পপুলার। কারণ বুটস্ট্র্যাপটা স্যার সব থেকে বেশি ইউজ করা হয় স্যার এই ফ্রেমওয়ার্কটা। বুটস্ট্র্যাপটা হচ্ছে মানে ফিচার রিচ একটা কি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এর জন্যই পপুলারিটি তো বেশি। আচ্ছা, তো বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, বুঝতে পারছেন? ওইটা বেসিক্যালি ইউজ করা হয়, কেন ইউজ করা হয় জিনিসটা একটু বুঝেন। একটু মিউট করে রাখেন সবাই। হ্যাঁ, ওইটা ইউজ করা হয়, ওইটা ইউজ প্রথম কথা হচ্ছে ওইটা ডকুমেন্টেশন ইজি। বুটস্ট্র্যাপের মতো আরো অনেক কি আছে, ফ্রেমওয়ার্ক আছে, এগুলা একটু কমপ্লেক্স হইলেও বুটস্ট্র্যাপটা অনেক, ডকুমেন্টেশনটা অনেক ইজি, বুঝতে পারছেন? আর বুটস্ট্র্যাপ ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আমরা এর জন্য ইউজ করি যাতে কম সময়ের ভিতরে একটা ইন্টারেক্টিভ একটা ওয়েবসাইট আমরা রেডি করতে পারি। তো ইন্টারেক্টিভ বলতে এটা বোঝাচ্ছি যে রেসপন্সিভ হবে এবং তার টাইপোগ্রাফিটাও কি হবে, ঠিক মতো হবে, বুঝতে পারছেন? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক যেটা রেসপন্সিভ, যেটা রেসপন্সিভ করতে, রেসপন্সিভ বুঝুন তো, রেসপন্সিভ ওয়েবসাইট। রেসপন্সিভ হচ্ছে আহ, ধরেন একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করলাম, ওই ওয়েবসাইটটা ডেস্কটপ ডিভাইসে কেমন দেখাবে এবং ট্যাবে কেমন দেখাবে, মোবাইলে কেমন দেখাবে, ওই জিনিসগুলো ডিফাইন করে দেয়া হচ্ছে রেসপন্সিভের কাজ। মানে সব জায়গায় সব ডিভাইসে, যে কোন ডিভাইস থেকে যদি কি করা হয়, আমাদের ওয়েবসাইটটা ভিজিট করা হয় যেটা আমরা ক্রিয়েট করব, ওই ওয়েবসাইটটা যাতে কন্টেন্ট, সম্পূর্ণ কন্টেন্টগুলো যাতে কি সুন্দরভাবে ভিজিবল থাকে। আহ, এমনিতে যদি আপনি একটা কি করেন, একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, দেন ওই ওয়েবসাইট যদি মোবাইল দিয়ে একটু ওপেন করেন, দেখবেন কি কন্টেন্টগুলো ভাঙাচোরা হয়ে গেছে। তো ওই জিনিসগুলা যাতে না হয়, ভাঙাচোরা না হয়, কন্টেন্টগুলো যাতে আমাদের ডিভাইসের মধ্যে সুন্দরভাবে ঠিকঠাক মতো স্পেস নিয়েই কি করতে পারি, আমরা ভিজিবল দেখতে পারি সবগুলোই। ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি করে মেনটেন করে বুটস্ট্র্যাপটা ইউজ করলে সহজেই এটা করা যায়। আমরা যদি কাস্টম ভাবে করি, উইথাউট বুটস্ট্র্যাপ করি, তাহলে আমরা করতে পারবো, ডেফিনেটলি করতে পারবো, কিন্তু আমাদের একটু টাইম দিতে হবে, এক্সট্রা অনেক কোড লিখতে হবে, বুঝতে পারছেন? কিন্তু বুটস্ট্র্যাপ ইউজ করলে বুটস্ট্র্যাপের আন্ডারে কিছু ক্লাস আছে, ওই ক্লাসগুলো যদি আমরা ইউজ করি তাইলে কি হবে, আমরা দ্রুত রেসপন্সিভ করতে পারবো। আর বুটস্ট্র্যাপ ইউজ করলে যে 100% রেসপন্সিভ হয়ে যাবে ওরকমও কিছু না। কিছুটা অ্যাড করা লাগে, রেসপন্সিভ হয়ে কিছুটা করা লাগে, বুঝতে পারছেন? আর বুটস্ট্র্যাপ দেখেন ওই যে সিএসটা অ্যাড আছে, তারপর সিএস ভেরিয়েবলস মিক্সিং, ওগুলো যদি কেউ পারেন বা শিখে নেন তাহলে দেখবেন বুটস্ট্র্যাপে অনেক চমৎকার ভাবে আপনি কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? তো আমরা বেসিক্যালি সিএসএস নিয়ে কাজ করব। আর ধরুন রেসপন্সিভ গ্রিড সিস্টেম, তারপর কি এক্সটেন্সিভ প্রি-বিল্ড কম্পোনেন্টস এন্ড পাওয়ারফুল জাভাস্ক্রিপ্ট প্লাগইন। তারপর আরো একটা চমৎকার কি ফিচার হচ্ছে প্রি-বিল্ড কম্পোনেন্টস তাদের আছে, তাদের কিছু কম্পোনেন্টস আছে, ওগুলো আগে থেকে ক্রিয়েট করা, আমরা জাস্ট ক্লাসগুলো ইউজ করেই কম্পোনেন্টগুলো অ্যাক্সেস করতে পারবো, বুঝতে পারছেন সবাই?
ফর এক্সাম্পল আমরা যদি ডক্সে যাই, ডক্সে যাওয়ার পর আমরা দেখতে পাবো কম্পোনেন্টস নামে একটা কি আছে, একটা অপশন আছে। তো ওইখানে দেখেন বাটন, ব্রেড ক্রাম্ব, বাটন গ্রুপ, কার্ড, ক্যারোসেল, ক্লোজ বাটন, কলাপস, ড্রপ ডাউন। দেখেন আমরা কলাপসে জাস্ট ক্লিক করি, কলাপসে ক্লিক করার পর দেখবো কলাপস। দেখেন ওই যে আমরা বাটনটা দেখতে পাচ্ছি, দেখেন বাটনটা যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন নিচ থেকে একটা কন্টেন্ট শো হচ্ছে। বুঝতে পারছেন? যদি আমরা ওইটা করতে যাই কাস্টম ভাবে, তাহলে আমাদের অনেক জাভাস্ক্রিপ্ট কোডও লিখা লাগবে। বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্ট কোডেরও প্রয়োজন আছে এবং সিএস তো ডেফিনেটলি করতে হবে। তারপর একটু নিচে যাই, যদি আমরা দেখেন এখানে অনেক ডিফারেন্ট স্টাইলের কি, দেখেন একটা টগল, দুইটা, তিনটা, এখানে তিনটা কি আছে। তারপরে আরেকটা হচ্ছে ধরেন আমরা যদি অ্যাকর্ডিং এ যাই, দেখেন ওগুলো হচ্ছে, দেখেন বুস্টার 5 এ অনেক জিনিস আপডেট হয়েছে, ওই জিনিসগুলা খুবই চমৎকার ভাবে কাজ করে। যখন আপনি বুস্টার শিখে যাবেন ভালোভাবে, তো ওগুলা কি অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝবেন। আমরা সহজেই শিখবো। আমরা যদি একটু কঠিন করে একদম স্টেপ বাই স্টেপ শিখতে যাই, আমাদের অনেক তো আমরা কম্পোনেন্টস গুলো দেখতেছিলাম। তো কম্পোনেন্টস একটু পরে আসি, আমরা শুরুতে যাই, আমাদের হোমে যাই, হোমে যে কিছু জিনিস দেখি আমরা। আহ, তো বুটস্ট্র্যাপে ওই জিনিসগুলো অবশ্যই দেখছেন আপনারা, ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার কিছু নাই। তারপর একটা ফিচার হচ্ছে আইকনস। দেখেন অনেক আইকন, আমরা ফন্টের সামনে তো আইকন গুলো দেখছি, দেখেন এখানে অনেক আইকন আছে, ওই আইকন গুলো ইউজ করতে পারি। যদি গেট বুটস্ট্র্যাপ আইকনসে ক্লিক করেন, তো আইকন গুলো দেখতে পাবেন ভালোভাবে। দেখেন খুবই চমৎকার আইকন। ওগুলো ফন্টের সামনে ইউজ করতে গেলে ওগুলো প্রিমিয়াম, বুঝতে পারছেন? ফন্টের সামনে ফ্রিতে ওগুলো কি করা যাবে না, ইউজ করা যাবে না। বুস্টার 5 এ, বুস্টার 4 এ আইকন কি ছিল না, অ্যাভেলেবল ছিল না, কিন্তু বুস্টার 5 এ খুব চমৎকার একটা ফিচার এড হয়েছে, যে আইকনটা দেখেন কত লাইট আইকন গুলো, ওগুলা বুস্টার পাওয়া যায় না, বুঝতে পারছেন? ওই যে লাইট ভার্সনের আইকন গুলা। দেখেন তার ইউজেসটা ওইখানে আছে, আমরা ওইটা দেখবো না, সমস্যা নাই। বুস্টার আইকন দেখেন, বুস্টার ওই ওই যে ক্লাস, যেটা ওই ক্লাসের মাধ্যমে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি, ডাউনলোড করে ইউজ করা যায়, অনেকভাবে কি করা যায়। এসভিজি আকারেও দেখেন এখানে কি করা যায়, ইউজ করা যায়, অনেকভাবে করা যায়। তো আমরা দেখবো না, সমস্যা নেই। আমরা যখন ওইটা দেখবো, দেখেন বাটনের সাথে ওই যে লিঙ্ক যেটা আছে, ওইটা বেসিক্যালি ওই জিনিসগুলোর জন্য ওইটা ইউজ করা। আচ্ছা ওইটা দেখবো না পরবর্তীতে আমরা। তারপর অফিসিয়াল কিছু থিম আছে, ওগুলো তাদের প্রিমিয়াম, ওগুলো চাইলে দেখতে পারেন, তাদের অফিসিয়াল থিম যেগুলো আছে ওই জিনিসগুলো। আচ্ছা তো এখন আমরা আমরা তো বুটস্ট্র্যাপ মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে বুটস্ট্র্যাপ কি অ্যাকচুয়ালি কেন ইউজ করব, তাই না? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা তো এখন আমরা বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনটা দেখবো, যে বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি আমরা কিভাবে ইউজ করব। বুটস্ট্র্যাপ আমরা দেখলাম, বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে আমরা একটা রেসপন্সিভ সাইট, আমরা দ্রুত একটা রেসপন্সিভ সাইট ক্রিয়েট করে নিতে পারি, বুঝতে পারছেন? তাছাড়া ওইটা হচ্ছে ওপেন সোর্স একটা ফ্রেমওয়ার্ক, তার সোর্সগুলো সবগুলোই হচ্ছে কি ওপেন সোর্স, ফিচার রিচ একটা ফ্রেমওয়ার্ক, যেটা অন্যান্য ফ্রেমওয়ার্ক হয়তো বুটস্ট্র্যাপের মতো যেভাবে ফ্যাসিলিটি দেওয়া আছে, বুটস্ট্র্যাপে যেভাবে ফিচার আছে, ওই ফিচারগুলো আমরা অন্যান্য ফ্রেমওয়ার্ক যেগুলো আছে ওগুলো ইউজ করলে পাবো না। এজন্য কিন্তু বুটস্ট্র্যাপ হচ্ছে অত্যন্ত পপুলার একটা কি, একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এখন ম্যাক্সিমাম ক্লায়েন্টই কি চায়, বুটস্ট্র্যাপ চায়। সে একটা ওয়েবসাইট করবে বুটস্ট্র্যাপ দিয়ে, যাতে ওই ওয়েবসাইটটা হয়, বুঝতে পারছেন? তো আমরা ডক্সে যাই, ডক্সের ডকুমেন্টেশনে যাচ্ছি, অথবা হোম থেকে যদি আমরা গেট স্টার্টে ক্লিক করি তাইলে পাবো ওইটা। দেখেন ডক্সে চলে আসছে, তো ইন্ট্রোডাকশন ওইখানে আছে, ওগুলো তো পড়ছেনই আপনারা, আমি জাস্ট ইউজেসটা দেখিয়ে দিই।
কুইক স্টার দেখেন বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে আমাদের সিএসএস ফাইলের দরকার আছে, তারপরে জেএস ফাইলের দরকার আছে, বুঝতে পারছেন? জেএস এর মধ্যে থেকে বুটস্ট্র্যাপ বান্ডেল জেএস আছে, তারপর পপারটা আছে, বুটস্ট্র্যাপ মেন্ডর জেএস আছে। কোনগুলো ইউজ করবো আমরা ওইটা দেখবো। দেখেন ওইখানে ওইটা যদি পরে থাকেন অবশ্যই নিশ্চয়ই বুঝে গেছেন যে ওইখানে কি, ওইখানে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কের মধ্যে মানে একের ভিতর টু আর কি, পপার জেএসটাও আছে, তারপর কি আছে বুটস্ট্র্যাপ মিন ডট জেএসটাও আছে, বুঝতে পারছো? ওইখানে যে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস এবং পপার ডট মিন ডট জেএস দুইটাই হচ্ছে কি বান্ডেলের ভিতরে আছে, ওইটাই ওইখানে লেখা আছে। তারপর ওইটা মডিউল আকারে ইউজ করা যায়। তারপর স্টার্টার টেমপ্লেট, দেখেন আমরা বুটস্ট্র্যাপ নিয়ে শুরু করতে গেলে ওই কোডগুলো যদি আমরা শুরু করি তাহলে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করা আমাদের এই জন্য ইজি হয়। তো এখানে সিএসএস ফাইলটাও লিঙ্ক আপ করা আছে, তারপরে জেএসটাও লিঙ্ক আপ করা আছে। তো আমরা ডাউনলোড করে ওইটা ডাউনলোড ফোল্ডার থেকে বের করে নিয়ে আসলাম। তারপর দেন আমরা ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড দেখেন সিএসএস কম্পাইলড সিএসএস ইন জেএস, আমরা ওইটা ডাউনলোড করবো। সোর্স ফাইল ডাউনলোড না দিয়ে সোর্স ফাইল ডাউনলোড মেন হচ্ছে কি ওই যে পুরো ওয়েবসাইটটা বুস্টারে যা দেখতে পাচ্ছি আমরা যেভাবে ভিজিট করি পুরো ওয়েবসাইটটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। অথবা যদি এটা ডাউনলোড করেন তাইলে আর শুধু এক্সাম্পল গুলোই দেখতে পাবেন। তো আমরা কোনগুলো ডাউনলোড দিব, কম্পাইল সিএসএস এন্ড জেএস, ওই দুইটা ডাউনলোড দিব, সিএসএস এবং জেএস। এরপরে দেখবো আমরা দুইটা ডাউনলোড হবে না, এর সাথে অনেকগুলো ডাউনলোড হয়ে যাবে। আমরা প্রথমে ডাউনলোড, হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো আমরা বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে নিচ্ছি, বুটস্ট্র্যাপের যে সিএসএস আর জেএস ফাইল যেগুলো আছে, তো ওই সিএসএস এবং জেএস ফাইলগুলোর মাধ্যমে কিন্তু কি করতে পারি আমরা বুটস্ট্র্যাপের যে সিএসএস কোড যেগুলো আছে, জাভাস্ক্রিপ্ট কোড যেগুলো আছে ওই কোডগুলোতে অ্যাক্সেস করতে পারি শুধু ক্লাস ইউজের মাধ্যমে। তো বুটস্ট্র্যাপ ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু ডাউনলোড ফোল্ডারে যাই। তো ওইটা কি করব আমরা আনজিপ করব। দেখেন সিএসএস আছে, সিএসএস এর ভিতরে দেখেন অনেক কি আছে, অনেক ফাইল আছে সিএসএস এর ভিতরে। তারপরে জেএস এর মধ্যেও দেখেন অনেক ফাইল আছে। তো আমাদের কোন করে সবগুলো তো অবশ্যই নিব না, কারণ এত ফাইল যদি আমরা লোড করে তাহলে আমাদের ওয়েবসাইটে লোডিং টাইম অনেক হয়ে যাবে, আমাদের সবগুলো প্রয়োজন হবে না। আমরা দেখেন ওইখানে এতগুলা কেন, এখন একটা হচ্ছে গ্রিড সিস্টেমের সিএসএস, আরেকটা হচ্ছে আরটিএল সিএসএস, তারপরে রিবুট সিএসএস আছে, তারপরে কি ইউটিলিটি সিএসএস আছে, রিবুট তো দেখলামই, তারপরে ইউটিলিটিস কি ওই যে আরটিএল। তো আমরা যদি পার্টিকুলার স্পেসিফিক কোনো সিএসএস চাই তাইলে আমরা ওই স্পেসিফিক জিনিসগুলো নিতে পারি, শুধু গ্রিডটা নিতে পারি। যদি আমরা শুধু গ্রিড সিস্টেমের জন্য বুটস্ট্র্যাপটা চাই তাহলে আমরা শুধু গ্রিডটা নিতে পারি। যদি আমরা শুধু আরটিএল এর জন্য আমরা কি চাই বুটস্ট্র্যাপটা চাই তখন শুধু আমরা আরটিএলটা নিতে পারি। কিন্তু আমরা চাই সবগুলোই থাকবে, আমরা এমন একটা সিএসএস নিব যেখানে সবগুলোই থাকবে, বুঝতে পারছেন? সবগুলোই বলতে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমও থাকবে, ইউটিলিটিস থাকবে, রিবুটও থাকবে, সবগুলোই যাতে থাকে, বুঝতে পারছেন? এমন একটা সিএসএস ওইখান থেকে চাই। তো সিএসএস বান্ডেলটা কোথায়? তো বান্ডেলটা হচ্ছে অ্যাকচুয়ালি সিএসএস বুটস্ট্র্যাপ মিন্ডোর সিএসএস নিয়ে নিলে হবে, বান্ডেলটা হচ্ছে জেএস এ। জেএস ফোল্ডার যদি যাইতে জেএস বান্ডেলটা আমরা পাবো, যেখানে বুটস্ট্র্যাপ উইন্ডোর সিএসটাও থাকবে, তারপরে বুটস্ট্র্যাপ পপার ডট উইন্ডোর সিএস একটা আছে। পপারে হচ্ছে মানে আলাদা কিছু ফিচার আছে, ওই ফিচারগুলো পপার জেএস এর মধ্যে থাকে। তো আমরা সিএসএস থেকে কি নিব, সিএসএস থেকে নিব বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, আর জেএস থেকে নিব বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট জেএস, বুঝতে পারছেন? বা বান্ডেল ডট মিন ডট জেএস ওইটা নিব। সিএসএস থেকে কোন ফাইলটা নিব, বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, আর জেএস থেকে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মেইন ডট জেএস ওইটা নিব। তো আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই একটু, প্রজেক্ট ফোল্ডারটা কোন জায়গায়, হ্যাঁ
ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, তাই না? আমরা এটা একটু রাইট পাশে নিয়ে নিই। ওইটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফোল্ডার। তো বুটস্ট্র্যাপ সিএসএস থেকে কিনে নিব সিএসএস বুটস্ট্র্যাপ ডট মেন্টর সিএস। ভালো একটু লক্ষ্য রাখবেন আমরা কোন জায়গায় নিচ্ছি, সিএসএস ফোল্ডারে নিচ্ছি। তারপরে জেএস থেকে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মেন্টর জেএস আমরা কোন জায়গায় নিব? আচ্ছা, ওইখানে কোনো জেএস ফোল্ডার নাই, আমরা একটু জেএসটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। জেএস ফোল্ডারের ভিতরে আমরা ওই জেএসটা রেখে দিব। তো জেএসটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি জেএসটা। ওকে, তাহলে আমাদের বুটস্ট্র্যাপ যে ফাইলগুলো ইম্পর্টেন্ট ওইগুলো আমরা নিয়ে আসলাম, বুঝতে পারছেন? বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো আমাদের লাগবে বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য অথবা বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমাদের যে ফাইল যেগুলো লাগবে ওগুলো আমরা ওইখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসলাম। এখন ওগুলোর পাশাপাশি আরেকটা ফোল্ডার নিয়ে আসতে হবে আমাদের, আরেকটা ফাইল নিয়ে আসতে হবে। ফাইলটা হচ্ছে কি, jQuery ফাইলটা ডেফিনেটলি আমাদের ইউজ করতে হবে, বুঝতে পারছেন? jQuery ফাইলটা কেন ইউজ করবো অ্যাকচুয়ালি বলতেছি। আমরা যদি এখানে একটু দেখি ওইখানে হয়তো আছে কিনা জানি না, ডিক্লেয়ার করে দেওয়া থাকার কথা। গেট স্টার্টেড ইন্ট্রোডাকশনে যাই। আচ্ছা, ওইখানে বলা নাই যে কোয়েরি ফাইলটা নিয়ে আসার জন্য, এটা থেকে যে কোয়েরি কম্পাইল করা নাকি বুটস্ট্র্যাপ 5 এ কম্পাইল করার কথা না। এরপরে যে কম্পাইল করার থাকে তাহলে এখানে তার বলে দেওয়ার কথা। একটু দেখি আমরা। হ্যাঁ, পপার প্লেস অন ফলো স্ক্রিপ্টস here in the page like a for body press incredible to JavaScript plugin deploys with JavaScript to bundle with JavaScript stuff include proper or perfect। আচ্ছা, আমরা বুস্টার 4 এ যাই একটু। দেখেন বুস্টার, ওইটা হচ্ছে বুস্টার 4। বুস্টার 4 এ দেখেন কি তারা they record jQuery popper and our own JavaScript plugin we use jQuery slim build full version also supported। তো দেখেন এখানে jQueryটা কিন্তু বলে দেয়া আছে jQueryটা ইউজ করতে হবে ডেফিনেটলি, দেখেন তারাও ইউজ করছে। কিন্তু বুস্টার 5 এ মনে হচ্ছে jQueryটা কম্পাইল করা, ঠিক আছে? যদি কম্পাইল করা না থাকে ওই যে বান্ডেলের সাথে, তাইলে আমরা ওইটা ইউজ করব। আপাতত jQuery স্যার আমরা ইউজ করি, jQuery স্যার আমরা ট্রাই করি। আচ্ছা, তো আমরা এখানে জেএস এর ভিতরে যে জেএসটা আনলাম আর সিএস এর ভিতরে যে সিএসএসটা আমরা এটা তো অবশ্যই লিংক আপ করতে হবে, তাই না? আমরা সিএসএস ফাইলটা ওইখানে লিংক আপ করে নেই। ওইখানে বলবো যে বুটস্ট্র্যাপ সিএসএস, ওই যে আমরা ফন্টসম যেভাবে করছিলাম প্রায় সিমিলার, কিন্তু ওটা লিংক আপ করার বিষয়টা বুটস্ট্র্যাপ সিএসএস। এখানে সিএস এর ভিতরে বুটস্ট্র্যাপ মেন্টর সিএসটা হবে, রাইট? আর জেএসটা কোন জায়গায় লিংক আপ করবো তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে বডি ট্যাগ ক্লোজ হওয়ার আগে আমরা জেএসটা লিংক আপ করতে হবে। যদি ওইটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। বিফোর দ্য ক্লোজিং বডি ট্যাগ, বুঝতে পারছেন? ওইটা যদি হেডারেও চান তাহলে হেডারে যদি লিংক আপ করতে চান হেডারেও কাজ করবে। তবে হেডারে কেন আমরা দিব না, ওইটা একটা বিষয় আছে। হেডারে দিব না আমরা ওই কারণে, কারণ হচ্ছে যদি আমরা হেডারে জেএসটা দিয়ে দিই তো জেএসটা অ্যাকচুয়ালি লোড নিতে একটু টাইম নেয়। সিএসএস ফাইলগুলা একটা ওয়েবসাইটে লোড নিতে তুলনামূলক অনেক কম সময় নেয়, কিন্তু জেএসটা যদি লোড হয় তাহলে একটু টাইম বেশি নেয়, বুঝতে পারছেন? তো যদি আমরা জেএসটা হেডারে দিয়ে দেই
তাহলে সিএসএস এবং জেএস প্রথমে লোড হবে, দেন ওয়েবসাইটের কন্টেন্টগুলো লোড হবে, বুঝতে পারছেন? কিন্তু আমরা ওরকম চাই না, আমরা চাই সিএসএস গুলো আগে যাতে লোড হয়ে যায়, তারপরে কন্টেন্টগুলো যাতে লোড হয়, তারপরে জেএস গুলো যাতে কি হয়, লোড হয়। তখন আমাদের কি কন্টেন্টগুলো আমরা দ্রুত দেখতে পাবো। একটা ওয়েবসাইটে দেখুন অনেক ওয়েবসাইট আছে যেখানে প্রথমে শুধু লোডিং নিয়ে দেন একসাথে কন্টেন্টগুলো চলে আসে সবগুলাই, বুঝতে পারছেন? আর আরো আরো কিছু ওয়েবসাইট দেখবেন যেখানে একটু লোড নেয়, তারপরে একটু একটু করে কন্টেন্টগুলো শো করে, তারপরে আর একটু লোড নিয়ে অ্যানিমেশন টেনিমেশন যা আছে সবগুলো পরবর্তীতে আসে, বুঝতে পারছেন? ওই বিষয়গুলো মেনটেন করা এরকম ভাবে, যদি জেএস এবং সিএসএস ফাইলগুলো কি করা হয়, ওইখানে লোড বা হেডারের মাধ্যমে লিঙ্ক আপ করে দিই, তাহলে প্রথমে সিএসএস এবং জেএসটা কি হয়ে যায়, লোড হয়ে যায়, দেন কন্টেন্টগুলো একসাথে শো করে। কিন্তু আমরা ওরকম চাই না, আমরা চাই প্রথমে যাতে সিএসএস আসে, তারপরে যাতে কন্টেন্টগুলো আসে, তারপরে যাতে আমাদের জেএস গুলো লোড হয়। সবাইকে ক্লিয়ার বিষয়টা? এজন্য আমরা কি চাই, যে স্ক্রিপ্টটা জেএস ফাইল যেগুলো আছে ওগুলো আমরা ফুটারে লোড করাবো, তাতে একদম কন্টেন্টগুলো লোড হওয়ার পরে যাতে ওগুলো লোড হয়, বুঝতে পারছেন? তো আমরা জেএস ফাইলগুলো কিভাবে কি করাই, লিঙ্ক আপ করাই, দেখেন স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। স্ক্রিপ্ট ট্যাগ দেন ওইখানে কি বলবো, যে এসআরসি, এসআরসির মধ্যে আমরা জেএসটা বুস্টার বান্ডেল টু জাস্ট আমরা দেখিয়ে দিলাম, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার বিষয়টা? বুঝি নাই? না, পপারটা লাগবে না, কারণ তারা তো এখানে বলে দিচ্ছে আমরা যদি বান্ডেলটা নিয়ে নিই তাহলে পপার এবং বুস্টআপ উইন্ডোজ সিএসএস দুটাই এখানে কি আছে, কম্পাইল করা আছে, প্রবলেম নাই, পপারটা লাগবে না। তোমরা ওই জিনিসগুলো একটু রিমুভ করে দেই, এগুলো তো আমরা আগের ক্লাসের হোমওয়ার্ক ছিল, মেবি ওইটা করছিলাম, তাই না? আচ্ছা ওগুলো থাক, ফন্টসাম, তারপর আর কি নিছিলাম, গুগল ফন্ট, ওগুলো রেখে দিলাম ওইখানে। সিএসএসটা কোন জায়গায় দেখি, স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমরা ওগুলো একটু রিমুভ করে দিই, ওগুলো তো দরকার নেই আমাদের আজকের ক্লাসে। তারপর ফন্টটা অসওয়াল্ডটা আমরা রিমুভ করে দিই, আর এখানে রোবটও দিয়ে দিব। আচ্ছা, তো আমরা ওইখানে যে সিএসএস এবং যে মিউট করেন নয়েজ হচ্ছে, মিউট করেন আপনারা। আর এখানে যে সিএসএস এবং জেএসটা লিংক আপ করাইলাম, ওইটা কিভাবে কাজ করবে, ওইটা ঠিকঠাক মতো লিংক আপ হয়েছে কিনা ওইটা কিভাবে বুঝবো, ওইটা বোঝার জন্য আমরা বুস্টআপ কম্পোনেন্টসে যাব, প্রি বিল্ড কম্পোনেন্টস যেগুলা মানে আগে থেকে যেগুলা বুস্টআপ থেকে কি করা আছে, রেডি করা আছে, যে কম্পোনেন্টস গুলা ধরেন একটা বাটন, অথবা ধরেন একটা মেনু বারে যাই, আমরা নেভ বারে গেলাম, নেভ বারে যাওয়ার পর দেখেন ওইটা হচ্ছে একটা নেভিগেশন বার, মানে হেডারে যে জিনিসগুলো থাকে, সার্চ অপশন থাকে, লগো থাকে, তারপর মেনু আইটেম বা নেভিগেশন আইটেমগুলো থাকে ওইখানে। তো আমরা যদি ওইখানে যে কোড যেগুলো আছে ওই কোডগুলো ইউজ করি, তাইলে আমরা ওরকম একটা কি পাবো, একটা নেভিগেশন পেয়ে যাবো, আমরা ওরকম ভাবে স্টাইল করে একটা নেভিগেশন পাবো। দেখেন ওইখানে যে ক্লাস যেগুলো আছে, ওই ক্লাসগুলোর আন্ডারে কিন্তু ওইখানে যে সিএসএস যেটা আছে ওই সিএসএস এর কোড লেখা আছে। তো আমরা জাস্ট ওই ক্লাসগুলো ইউজ করে ওই সিএসএস থেকে ওই সিএসএস কোডগুলো চলে আসবে, ওইটা তো আমরা লিংক আপ করে দিচ্ছি, তাই না? তো আমরা জাস্ট ওইখানে কপি করলাম, কপি করে যদি আমরা আমাদের এখানে পেস্ট করে দেই, পেস্ট করার পরে যদি আমরা একটু ওপেন করি, ওপেন ইন ব্রাউজার, দেখেন আমরা একটা নেভিগেশন বার দেখতেছি, স্টাইলিশ একটা নেভিগেশন বার চলে আসছে। হ্যাঁ রাইট, দেখেন জেএসটা কিন্তু কম্পাইল করা, যে কুয়েরিটা বুস্টআপ বান্ডেলের সাথে কম্পাইল করা বিদায় ওগুলা চলে আসছে। ওইটা হচ্ছে যে কুয়েরির কাজ, যে কুয়েরি একটা ইভেন্ট দিয়ে কাজটা করা হয়েছে। তো যদি বুস্টআপ 4 যদি আপনি বুস্টআপ 4টা যদি ইউজ করেন, ধরেন বুস্টআপ 4, আমরা বুস্টআপ 4 যদি সিলেক্ট করে আমরা ইউজ করি, তাহলে ডেফিনেটলি যে কুয়েরির পরে স্টার্টআপে যাই আমরা, স্টার্টারটা কোন জায়গায়, দেখেন ওইটা লিংক আপের আগে, বান্ডেলটা লিংক আপের আগে অবশ্যই যে কুয়েরিটা ডাউনলোড করে যে কুয়েরিটা লিংক আপ করে নিতে হবে এখানে, বুঝতে পারছেন? যদি বুস্টআপ 4 হয় তাহলে বুস্টআপ 4 হইলে যে কুয়েরি যে প্লাগইন যেটা আছে,
বা একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যেটা jQuery, ওই jQueryটা প্রথমে লিঙ্ক আপ করবেন, তারপরে বান্ডিলটা নিতে হবে যদি বুস্টআপ 4 হয়। কিন্তু 5 এ দেখতেছি ওইটা কম্পাইল করে দিয়ে দিয়েছে তারা jQueryটা, তাহলে ওইখানে বুস্টআপ বা jQuery ইউজ করার কোনো দরকার নেই। তো ওরকম একটা মেনু দেখতেছি। তো এখন যদি আমরা দেখেন গ্রিড সিস্টেম নিয়ে আলোচনা করবো না পরবর্তীতে, আরো অনেক কিছু আছে আলোচনা করার, আমরা জাস্ট একটু বুঝি, একটু আইডিয়া নেই, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ বুস্টআপ কি কি কাজে লাগবে আমাদের প্রজেক্ট ওগুলো দেখবো একটু। তো আরেকটা কম্পোনেন্টসে যাই। তো কম্পোনেন্টস গুলোর মধ্য থেকে ধরেন ক্যারোজেল, ক্যারোজেল নামে একটা কি আছে একটা, দেখেন ওইটা কিন্তু স্লাইড হচ্ছে, আমরা ওইখানে ক্লিক করলে দেখেন স্লাইড হচ্ছে। এখানে এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে, জাভাস্ক্রিপ্ট এবং jQuery এর কম্বিনেশনে কিন্তু এরকম একটা স্লাইডার ক্রিয়েট করা যায়, অথবা শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। তো আমরা যদি জাস্ট ওই কোডটা ইউজ করি, এখানে যে কোড যেটা আছে ওই কোডটা ইউজ করি, তাইলে আমরা ওরকম একটা কি পেয়ে যাব, আমরা একটা স্লাইডার পেয়ে যাব। দেখেন তারপরে কিন্তু শুধু স্লাইডার আসার পরেই শেষ না, আমরা কি করতে পারবো, ওইটাকে কাস্টমাইজ করতে পারবো। দেখেন স্লাইড হচ্ছে, স্লাইড ঠিকই হচ্ছে, আমরা যখন ক্লিক করছি তখন স্লাইড হচ্ছে, কিন্তু ইমেজটা শো করতেছে না, কারণ এখানে ইমেজের সোর্সটা দেখিয়ে দেয়া নাই, বুঝতে পারছেন। ধরেন আমরা একটা ইমেজ দিই, এখানে ধরেন ইমেজ, ওই ইমেজটা দিয়ে দিলাম ওইখানে, আবার সেম ভাবে ওইখানে সেম ইমেজটা দিয়ে দিই। আমরা ওগুলাকে আমাদের মতো করে কাস্টমাইজও করতে পারবো, বুঝতে পারছেন, কন্টেন্ট গুলা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। তো এখন দেখেন কি হয়ে গেছে, ইমেজগুলো চলে আসে, আমরা ক্লিক করে করে কি করতেছি পারতেছি, দেখেন মুভ হচ্ছে, বুঝতে পারছেন কত চমৎকার বুস্টআপ। তারপরে দেখেন আহ আরো অনেক কিছু আছে, বুঝতে পারছেন, টুইস্ট, তারপর লিস্ট, গ্রুপ, ন্যাপস এন্ড ট্যাবস, দেখেন ওই যে এগুলো হচ্ছে ন্যাপস। তারপর ট্যাবসটা দেখেন কেমন, আমি একটু নিচে যাই, ওগুলো হচ্ছে ট্যাব, ট্যাবের স্টাইল, বুঝতে পারছেন। এরপরে নিচে গেলে ডিজেবল, তারপরে এই দেখেন ট্যাবের যে সিস্টেম যেটা, ওই যে ওগুলা ট্যাব আকারে অ্যাকচুয়ালি, ট্যাব উইথ ড্রপ ডাউন, ট্যাব উইথ ড্রপ ডাউন। আচ্ছা তারপরে দেখি, এই দেখেন খুবই চমৎকার, ওইটা অনেক কাজে লাগে, অনেক কাজে লাগবে আমাদের ওইটা, ওই ট্যাবটা। হোম, প্রোফাইল, কন্ট্যাক্ট, দেখেন হোমের আন্ডারে কি আছে করা, ওইখানে কিছু কোড লেখা আছে বা কিছু কন্টেন্ট দেওয়া আছে, প্রোফাইলে কিছু কন্টেন্ট আছে, কন্টেন্টে কিছু কন্টেন্ট আছে, ওরকম ট্যাব আমাদের ডেফিনেটলি প্রয়োজন। আমরা প্রজেক্টে কাজ করব তখন আমাদের ওরকম ট্যাব আমাদের প্রয়োজন হবে, তো ওগুলাকে আমরা কাস্টমাইজ করে দিতে পারি। এখানে আমরা ইমেজও রেখে দিতে পারি ওই ট্যাবে, ওই ইমেজে ক্লিক করলে ওগুলা যাতে শো করে, তারপর প্রোফাইলে একটা ইমেজ থাকবে, প্রোফাইলের ইমেজে ক্লিক করে যাতে এখানে শো করে, অনেকভাবে কাস্টমাইজ করতে পারবো আমরা বুস্টআপকে, বুঝতে পারছেন। এখন আশা করি বুঝতেছেন আস্তে আস্তে এটা কেন এত জনপ্রিয়, বা বুস্টআপ কেন ক্লায়েন্ট চায়, অথবা কেন ডেভেলপাররা বুস্টআপ ইউজ করে, বুঝতে পারছেন। ওই জিনিসগুলো যদি করতে যায় জাভাস্ক্রিপ্টে তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বা অনেক স্কিলেরও দরকার আছে, জাভাস্ক্রিপ্টের অনেক ভালো একটা স্কিল থাকতে হবে, তারপর যে কোয়েরি তো ভালো, একদম ভালোভাবে প্রপার জানতে হবে, দেন ওরকম কিছু জিনিস ক্রিয়েট করা পসিবল। কিন্তু যদি বুস্টআপ ইউজ করা যায়, ওই নলেজগুলো না থাকলেও সহজেই কি করা যায়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ফুলফিল করা যায় এবং নিজের কাজটাও অ্যাট্রাকটিভ হয়। এটা হচ্ছে কি ভার্টিক্যাল ট্যাবস, ওরকম অনেক কাজ পাবেন, ওরকম অনেক কাজ পাবেন ভার্টিক্যাল ট্যাবসে। শুধু ওগুলা দিয়ে একটা ওয়েবসাইটও ক্রিয়েট করে নিতে পারেন, ওগুলা দিয়ে, বুঝতে পারছেন, শুধু ওই কোডটা দিয়ে একটা ওয়েবসাইটও ক্রিয়েট করে নিতে পারেন। ওয়েবসাইটে দেখবেন 5টা সেকশন থাকে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, তারপর কি টেস্টিমোনিয়াল। তো হোমে ক্লিক করার পরে তার একটা ইমেজ কন্টেন্ট গুলো আসে, তারপরে প্রোফাইলে ক্লিক করে কি আসে, কন্টেন্ট গুলো আসে, ওই জিনিসগুলো ওইটা দিয়ে ট্যাব দিয়ে করতে পারবেন। তারপর অ্যাকর্ডিং নামে একটা কি আছে, অ্যাকর্ডিংটাও দেখেন খুবই চমৎকার। দেখেন এখানে ক্লিক করার পরে অ্যাকর্ডিংটা শো হয়েছে, ক্লিক করছি রিমুভ হয়ে গেছে, ক্লিক করছি শো হচ্ছে, ক্লিক করছি রিমুভ হয়ে গেছে, বুঝছেন। ওইটা হচ্ছে কাজ। তবে আরেকটা জিনিস দেখি আমরা,
হোমে যাই, আইকনসে যাই, আইকনসে যাওয়ার পর দেখি ওই সিএস কম্পাইলটাকে ওই আইকনের সাথে কি অ্যাড করা নাকি না একটু দেখি তো। আমরা ওই আইকনটা ইউজ করব, ধরেন ওইটা ইউজ করব। ওই কোডটা একটু দেখি। হ্যাঁ, কপি করলাম, ওইখানে একটু পেস্ট করি, দেখি একটু। না, আইকনটা হয়তো ডিফারেন্ট হয়েছে, ওইটা তার ডকুমেন্টেশনটা দেখতে হবে আইকনটা কিভাবে ইউজ করে। বেসিক্যালি আইকনটা দেখাবো না আমি অন্য কোনো ক্লাসে, কারণ বুঝতে হবে আইকনটা তো নতুন অ্যাড হয়েছে, অত ডিফারেন্ট কোনো কি আছে, ডকুমেন্টেশন আছে, ওইটা দেখাবো না। হ্যাঁ, তো আশা করি এখন বুস্টআপ কিভাবে ইউজ করবেন, আমরা কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করব, আমরা কি কি ফিচার পাবো এখানে, ওগুলো নিয়ে আলোচনা ডেফিনেটলি অবশ্যই করব। তো কথা হচ্ছে যে বুস্টআপ কিভাবে লিংক আপ করবো এবং কম্পোনেন্টগুলো কিভাবে কাজে রাখবো, ওই জিনিসটা একটু বুঝতে হবে, বুঝতে পারছেন? আমরা একটা টাইম নেই, ওই টাইমের ভিতরে কাজটা করে নেই। এখন 12টা 20 বাজে, আমরা 10 মিনিট না 15 মিনিট একটু সময় নেই, 15 মিনিটের ভিতরে আমরা ওগুলো একটু ডাউনলোড করে লিংক আপ করে একটু আমরা ডকুমেন্টেশন দেখি সবগুলা কাজ করে কিনা। বুঝতে পারছেন সবাই? একটু দেখেন কম্পোনেন্টসে যাওয়ার পরে কম্পোনেন্টস গুলো দেখেন কাজ করে কিনা, ওগুলো নিয়ে আলোচনা করব। লেআউট, কন্টেন্ট, ফর্ম আছে, তারপরে এখানে হেল্পার, ইউটিলিটিস, ওগুলো নিয়ে আলোচনা করব না। বাট এখন দেখেন ওইটা ডাউনলোড করে সিএসএস জেএসটা লিংক আপ করার পর এখান থেকে একটা কোড নিয়ে পেস্ট করে দেখবেন কাজ করে কিনা। বুঝতে পারছেন? ওইটা 15 মিনিট টাইম, 15 মিনিটের ভিতরে ওগুলো একটু দেখেন তো। কেউ কিছু বলতেছেন? তাহলে একটু দেখেন, আমি আছি, প্রবলেম হলেও আমাকে বলবেন। হ্যালো ভাইয়া। বলেন বলেন। ভাই আপনার সিএসএস এর ফোল্ডার ফোল্ডার দেওয়ার পরে সিএসএস এখানে ফোল্ডার কল করবে। যে স্টাইলে ভাই লিঙ্কের স্টাইলে হেডার ভিতরে লিঙ্কের স্টাইলে রাখে সিএসএস লাস্ট। জি না ভাই, আপনার আপনার যে কাস্টম সিএসএস যেটা স্টাইল ডট সিএসএস ওটার আগে এখানে হ্যাঁ, এখানে ওই যে স্টাইল ডট সিএসএস আছে না, ওই স্টাইল ডট সিএসএস এর আগে সিএসএস স্ল্যাশ অ্যাড করেন। কোটেশন দেন, কোটেশন বাদ দিলেন কেন? দুই সাইডে তো কোটেশন দুইটা হবে, তাই না? রাইট পাশ থেকে একটা কোটেশন তুলেন তো। এখন বুস্ট্র্যাপের ওই ওই জিনিসগুলো একটু রিমুভ করেন, রিমুভ করে তারপরে কি করেন, ওই যে বুস্ট্র্যাপ কম্পোনেন্টস থেকে যে কোনো একটা কম্পোনেন্টস নিয়ে এসে প্র্যাকটিস করে দেখেন কেমন হয়। আচ্ছা, আর মোটামুটি সবাই তো হয়েছে, তাই না?
কারো প্রবলেম হয় নাই তো? কম্পোনেন্টস গুলো ঠিকঠাক কাজ করছে, তাই তো? আমি একটু দেখাবো স্যার, একটু শেয়ার করে স্যার, আমার একটু ঝামেলা আছে। আচ্ছা, শেয়ার করেন। স্যার এখানে এই যে লিঙ্ক দিয়েছি, এটা লিংক আপ তো বল, আপনি এত এত এস দিলেন কেন? ও স্যার হয়ে গেছে, মানে এখানে সরি স্যার। মানে ডাক্তারের কাছে রুগী আসছে, ওষুধ না দিতে ভালো হয়ে গেছে, তাই না? এত হয়েছে ঘটনা কি আসছে? থ্যাংক ইউ স্যার। এবার তোর কি হয়েছে ক, হইবে না তো, আপনি মিউট করেন, মিউট করেন। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম নাই তো, তাই না? আহ, আচ্ছা, আমি আমি কয়েকজন স্ক্রিনটা দেখবো আপনাদের ফোল্ডার ম্যানেজমেন্ট, তারপর আপনাদের পিসি গুলা কি ম্যানেজেবল জায়গায় আছে। অনেকে তো কাজ করেন, এটা কেন অ্যাকচুয়ালি কাজ করেন না? অনেকে কাজ করতে পিসিতে বসতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, কারণ কম্পিউটারটা আনম্যানেজেবল অবস্থায় থাকে। কোন জায়গায় কি করা আছে, কোন জায়গায় ক্লাসের ভিডিও, কোন জায়গায় ক্লাসের ফোল্ডার গুলো আছে, আহ, একটু আগে কোন ফোল্ডারে কাজ করছে না, ওই জিনিসগুলো অনেকেই বুঝে না। বুঝতে পারছেন? ওই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে, প্রফেশনালি কাজ করাতে খুবই ইম্পর্টেন্ট। আপনার কম্পিউটারগুলা ম্যানেজেবল অবস্থায় রাখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি সবগুলা ঠিকঠাক মতো থাকে, আপনার আপনার পিসিতে কোন ফোল্ডারে কি আছে ওই জিনিস যদি মুখস্থ না থাকে, তাহলে আপনি কিসের ওয়েব ডেভেলপার? বুঝতে পারছেন? আপনার পিসিতে সম্পূর্ণ সবকিছু সাজিয়ে গুছিয়ে একদম ফ্রেশ একটা পিসি রাখবেন সব সময়। তখন দেখবেন কাজ করতে ভালো লাগবে। আপনি হঠাৎ কাজে বসবেন, দেখবেন কাজ করতে ভালো লাগতেছে, কোন জায়গায় কি আছে ওইটা ফাইন্ড আউট করতেছেন, ভালো লাগতেছে। বুঝতে পারছেন? আমি কয়েকজন একটু, জয়ন্ত তোমার পিসিটা একটু অন করো দেখি, স্ক্রিনটা শেয়ার করো একটু দেখি তো। জাস্ট একটু স্ট্রাকচারটা দেখবো আমি, আপনাদের ফোল্ডার গুলো জি কিভাবে স্যার। কিভাবে সাজানো, ওই স্ট্রাকচারটা একটু দেখবো আমি। হয়ে গেছে স্যার। সবগুলা ক্লোজ দাও, সবগুলা ক্লোজ দাও তুমি, সবগুলো ক্লোজ করো। ফোল্ডার সবগুলো ক্লোজ করো, যা ওপেন করা আছে সবগুলো ক্লোজ করো। ওই উইন্ডোটাও ক্লোজ করো। ডেস্কটপে যাও, প্রথমে ডেস্কটপে যাও দেখি। যে ডেস্কটপ, না, ওইটা ডেস্কটপ না, ওইটা তো কি মাই কম্পিউটার ডেস্কটপ। ওগুলো ক্লোজ দাও, ওইটা ক্লোজ দাও। জি স্যার। আচ্ছা, এখন তুমি ফোল্ডারে যাও, তোমার মাই পিসিতে যাও দেখি। হ্যাঁ, ঠিক আছে। ওয়েব ডিজাইনে ক্লিক করো। হ্যাঁ, ওয়েব ডিজাইনে ক্লিক করো দেখি। ওয়েট, একটু ব্যাকে যাও, একটু ব্যাকে, একটু ব্যাকে ব্যাকে যাও। আচ্ছা, একটু ব্যাকে যাও, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি ম্যানেজেবল অবস্থায় আছে আপনার পিসিটা। স্যার, স্যার আমি মেইন যে কাজগুলো করি স্যার, যে প্রজেক্ট নামক এটার মধ্যে আর অল প্রজেক্ট, মানে যে পারফেক্ট ঠিক আছে, ঠিক আছে, গ্রেট গ্রেট। আরো সুন্দর করে রাখার চেষ্টা করবা, ঠিক আছে, প্রজেক্টগুলো। তারপর মাত্র 4টা ক্লাস প্র্যাকটিস করতো তুমি, ধরা খেয়ে গেছো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, একটু স্টপ করো। ঠিক আছে, ভালোই আছে মোটামুটি পিসিটা। স্যার। তো কারণ নিজের কম্পিউটার যদি গুছিয়ে না রাখা যায়, ক্লায়েন্টের কাজ কিভাবে গুছিয়ে ক্লায়েন্টকে দিবা? বুঝতে পারছো? জি স্যার।
যত গুছিয়ে নিজের কাজগুলো তো গুছিয়ে রাখবা, ক্লায়েন্টের কাজগুলো সাবমিট করার সময় দেখবা অনেক গুছিয়ে সুন্দরভাবে দিচ্ছ। ক্লায়েন্টকে যদি অগুছালো একটা ফোল্ডার দিয়ে দাও জিপ করে, তাহলে কিন্তু এটা ক্লায়েন্ট বুঝবে যে তুমি যে কিরকম ওয়ার্কার। এই যে স্যার আমার একটা কাজ করছে স্যার এখন। তোমার স্ক্রিনটা স্টপ করে দিচ্ছ। জি স্যার। ইমতিয়াজ ভাই আপনার স্ক্রিনটা একটু শেয়ার করুন তো দেখি। ইমতিয়াজ ভাইয়া কে আছেন? ইমতিয়াজ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন দেখি। হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, আপনার কথা শোনা যাচ্ছে। ভাই শোনা যায়? হ্যাঁ শোনা যায়। বলছি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করতে। মিউট করে রাখছেন কেন? সবকিছু শুনলাম তো, আপনার কথা তো ক্লিয়ার আসলো, সবকিছু ঠিকঠাক আছে, নেটওয়ার্ক প্রবলেম হইলো কেমনে বুঝি নাই আমি। আপনি আনমিউট করেন। আপনি কি পিসিতে নাই, মোবাইল দিয়ে জয়েন হয়েছেন? মোবাইল দিয়ে জয়েন হয়েছেন তো সেটাই বলবেন, তবে নেটওয়ার্ক প্রবলেম বলছেন কেন? কি একটা অবস্থা রে ভাই আপনাদের, বুঝছেন? খুব বাজে একটা অবস্থা। আচ্ছা সোহান চৌধুরী ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। সোহান চৌধুরী কি ক্লাসে আছেন? সোহান চৌধুরী, হ্যাঁ গ্রেট, স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আমাদের যে ক্লাসের কাজগুলো যে জায়গায় করতেছেন ওই জায়গায় একটু জানতো দেখি, অথবা আপনার প্রজেক্ট নিয়ে যেখানে কাজ করেন ওই 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 যে, আপনার মাই পিসিতে যান, প্রথমে মাই পিসিতে যান একটু দেখি। ওই যে দিস পিসি আছে না, ওইটাতে ক্লিক করেন, দিস পিসিতে ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা, কাজ করবেন সমস্যা নেই, দিস পিসিতে যান। ওইখানে দেখেন একটা প্রবলেম, ওই যে যেগুলো আছে একটু ডেস্কটপে যান, দেখেন ওইটা দেখেই কিন্তু মনে হচ্ছে আনপ্রফেশনাল, বুঝতে পারছেন? আপনার প্রফেশনাল ওয়ার্কার ওই জিনিসগুলো একটু কি করে, ওই শর্টকাট গুলো কি করে রাখবেন, ওগুলো একটু রিমুভ করে রাখবেন, বুঝতে পারছেন? ওইখানে দেখেন দিস পিসিটাও শর্টকাটে রাখছেন আপনি, কারণ আপনারা ওয়েব ডেভেলপার হবেন, জিনিসগুলো একটু ভালোভাবে বুঝে শুনে রাখবেন। ওইখানে দিস পিসিটা শর্টকাটে রাখার তো কোনো মানে নেই। ওইটা একবার অরিজিনালটা রাখবেন দিস পিসি ডেস্কটপে। আর ওই যে যে সফটওয়্যার যেগুলো আছে ওইগুলো ডেস্কটপে রাখবেন না, বুঝতে পারছেন? আপনি প্রিন্ট করে রাখতে পারেন, টাস্ক বারের নিচে যে টাস্ক বার যেটা আছে ওইখানে ইম্পর্টেন্ট বা যেগুলো সব সময় লাগে ওগুলো প্রিন্ট করে রাখতে পারেন, বাট ডেস্কটপে ওই যে কি আছে না, ওই যে শর্টকাট করে রাখছেন ওগুলো রাখা যাবে না, বুঝতে পারছেন? এটা দেখেই মনে হয় যে আনপ্রফেশনাল। আচ্ছা আপনার দিস পিসিতে যান তো দেখি, ওই যে দিস পিসি আছে এখানে, ওই জিনিসটা একটু গুছিয়ে রাখবেন। ওই যে তিনটা ড্রাইভকে তিনটা নামের ভাগ করে নেবেন, কারণ ওই যে ডি ড্রাইভ অথবা ই ড্রাইভ যদি স্পেসিফিক ভাবে বুঝতে পারেন তাহলে ঠিক আছে। আপনি কাজ করেন কোন ড্রাইভে? হ্যাঁ ক্লিক করেন। আহ, তো ওরকম ভাবে রাখছেন, এরপর দেখেন কিছুটা অন্যরকম লাগতেছে, দেখেন। এই যে এখানে অ্যানালিটিক্স আছে। আর এটা বাইরে রাখছি আমি এটা। হ্যাঁ দেখছেন, আপনার আপনার ওই যে ওই জিনিসটা একটু বুঝতে হবে।
বুঝতে পারছেন? কারণ ওই যে দেখেন ওইটা বাইরে রাখছেন, ওটা প্রজেক্ট নাই কি নাই, ওই জিনিসগুলো একটু ম্যানেজেবল অবস্থা রাখতে হবে, বুঝতে পারছেন? ওইরকম রাখলে কি হবে না, আপনার কাজ করতে ভালো লাগবে না, কাজ করতে মন চাইবে না, বুঝতে পারছেন? আপনি কাজ করলেও 2 দিন পরে আপনি কাজের সোর্সগুলো নিজেই খুঁজে পাবেন না। আপনার কম্পিউটার কিন্তু আনম্যানেজেবল অবস্থায় আছে। আপনি আজকে কাজ করছেন, ইন্ডেক্সের ওইখানে কাজ করছেন, গতকাল আগামীকাল খুঁজতে হবে যে কোন জায়গায় কাজ করছেন না করছেন। এর চাইতে যদি আপনি ওইখানে ডে ওয়াইজ একটা ফোল্ডার করে রাখেন, প্রতিটা ক্লাসেই কি প্রতিটা ফোল্ডারের ভিতরে আপনি রাখতেন, তাইলে কিন্তু কি হইতো, অনেক অনেক দেখতেও ভালো লাগতো, আপনার কাজ করতে অনেক সুবিধা হইতো, অথবা কাউকে শেয়ার করতেও আপনার ভালো লাগতো। অথবা 1 মাস পরেও যদি আপনি যে আমাদের 15 নম্বরের ক্লাসে কি হয়েছে ওই জিনিসটা যদি একটু ফাইন্ড আউট করছেন তাহলে কিন্তু পারবেন। ওইটাকে একটু ঠিকঠাক করেন। আমি কিভাবে রাখবেন আমি দেখিয়ে দিব আপনাদের, কিভাবে রাখবেন না রাখবেন পিসিগুলো সাজিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনার ওইটা কিন্তু ম্যানেজেবল অবস্থা নাই ভাইয়া, ওটা ঠিক করতে হবে, আপনার পিসিগুলা বা ফোল্ডারগুলো ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাজটা করে নিন, কাজটা করে নিন, কাজটা হচ্ছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ শেয়ারও করেন। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আপনার স্ক্রিনটা দেখতে চাই, আপনার আপনার কম্পিউটারটা দেখতে চাই, একটু দেখান। হ্যাঁ শেয়ার দিন। দেখতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, ডাক্তার করে ওরকম তো সমস্যা নেই। তাহলে ডেস্কটপটা একটু গুছিয়ে রাখবেন আপনার, জানতো দেখি কোন জায়গায় কাজ করতেছেন। দিন। হ্যাঁ রাইট। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গ্রেট ভাই, আপনার মোটামুটি ম্যানেজেবল অবস্থায় আছে আপনার পিসিটা, কাজ করতে পারবেন সব সময় মোটামুটি। ভাই আজকে তো ডে 15 13 দিচ্ছেন কেন? হ্যাঁ 15। আর একটু একটু ব্যাকে যান, একটু ব্যাকে যান দেখি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া, চমৎকার ভাবে সাজানো আছে আপনার পিসিটা, মোটামুটি ঠিক আছে কাজ করতে। হ্যাঁ স্টপ করতে পারেন আব্দুল্লাহ ভাইয়া, স্টপ করতে পারেন। হ্যাঁ আরো সুন্দর করে যদি পারেন আরো সুন্দর করে গুছিয়ে রাখবেন, বুঝতে পারছেন? হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড গুড, চমৎকার আইডিয়া। এটা ফোল্ডারের ওই যে ফোল্ডারগুলোর কি আইকনগুলোও চেঞ্জ করা যায়, আইকনগুলোও চেঞ্জ করে রাখতে পারেন, এটা আরো ভালো। হ্যাঁ যত পারেন সবসময় গুছিয়ে রাখার ট্রাই করবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, স্টপ করেন। তো আমার পিসিটা একটু শেয়ার করি, দেখেন আমি কিভাবে রাখি অ্যাকচুয়ালি আমার কাজগুলা। প্রথমে দেখেন আমার ডেস্কটপ, দেখেন ডেস্কটপে কোনো শর্টকাট নাই, দেখছেন কোনো শর্টকাট রাখা নাই। আমার যেগুলো ইম্পর্টেন্ট আছে ওইখানে আমি যে টাস্ক বারে আমি কি করে রাখি, প্রিন্ট করে রাখি, ওইটাই দেখতে ভালো লাগে।
ডেস্কটপটা দেখতে ভালো লাগে, বুঝতে পারছেন। তারপর ডেস্কটপে দুইটা ফাইল আছে মেইনলি, ওইটা হচ্ছে আননেসেসারি ফাইল যেগুলো আছে, যেমন ধরো তোগুলো যেগুলা বেশি ইম্পর্টেন্ট না, যে কোনো সময় ডিলিট হইলেও প্রবলেম না, আমরা ডিলিট করতে পারি, অ্যাড করতে পারি, ওই জিনিসগুলো আমরা ওইখানে রাখি আমি। তারপরে আরেকটা আছে নেসেসারি ফাইল যেটা আছে, ওগুলো হচ্ছে অনেক সময় দেখেন আপনাদের এলইডিপির ইম্পর্টেন্ট ডকুমেন্ট হতে পারে, অথবা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট লাগে, যেগুলো ডিলিট হইলে প্রবলেম, বুঝতে পারছেন, ওই জিনিসগুলো আমি কোন জায়গায় রাখি, নেসেসারি ফাইল ফোল্ডারে রাখি আমি। ওই দুইটা ফোল্ডার হচ্ছে আমাদের ডেস্কটপে কি আমার ইম্পর্টেন্ট, আর ওগুলো হঠাৎ একটা কাজ করে, যেমন ক্লায়েন্টের একটা টেক্সট ছিল, ওইটা ওইখানে রেখে দিয়েছি, ওইটা আমি নিয়ে নিব ওইখানে। ক্লায়েন্টের টেক্সটটা তো ইম্পর্টেন্ট, অবশ্যই আমি নেসেসারিতে নিয়ে নিব, তারপর ওইটা আননেসেসারিতে নিয়ে নিব, কারণ ওইটা ইম্পর্টেন্ট না ততটা। দেন আমি একদিন কি করব, যখন দেখবো আমি ওই ফোল্ডারটা অনেক বড় হয়ে গেছে, আমি ডিলিট দিয়ে একটা একটা করে ডিলিট দিয়ে দিব। আর যদি ওইটা দেখি আমি কি করা, আর নেসারি ফাইলের দিকে যদি অনেক অনেক কিছু ইম্পর্টেন্ট অনেক কিছু চলে আসে, আমি এখান থেকে কাট করে আমার ড্রাইভে নিয়ে নিব, বুঝতে পারছি। আমি কিছুদিন পরে পরেই কাজগুলো করি। সবাই দেখতে পাচ্ছেন তো আমার স্ক্রিনটা, তাই না? জি স্যার। হ্যাঁ, তারপরে দেখেন আমার ওকে চারটা ড্রাইভ আছে। দেখেন ড্রাইভের আমি নেমগুলো রিনেম করা আছে। দেখেন এখানে ট্রেনিং সেক্টরে যা যা আছে সবগুলো আমি এখানে রেখে দিই। তারপর ফ্রিল্যান্সিং, আমি যখন ক্লায়েন্ট ওয়ার্ক করি অথবা ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে যে রিসোর্স যেগুলো আছে ওইগুলো আমি ফ্রিল্যান্সিং ড্রাইভে রাখি, বুঝতে পারছেন, এখানে অনেক কিছু আছে। আর তারপর এটা কি টিউটোরিয়াল, আমার কম্পিউটারে যা টিউটোরিয়াল আছে আপনাদের এলইডিবি সহ অন্যান্য ক্লাসগুলো, অথবা আমার যদি কোনো টিউটোরিয়াল প্রয়োজন হয়, টিউটোরিয়ালগুলো আমি এখানে কি করে রাখি, সাজিয়ে গুছিয়ে রাখি। দেখেন এলইডিবিতে দেখেন আপনাদের ব্যাচগুলার, দেখেন এলইডিবির ব্যাচগুলোতে দেখেন সম্পূর্ণ ব্যাচগুলো আপনাদের টিউটোরিয়ালগুলো আছে। ধরেন সিলেটের দুইটা ব্যাচ আছে, দেখেন সিলেটের দুইটা ব্যাচের সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো কিন্তু একদম ডে ওয়াইজ রাখা আছে, ফার্স্ট ক্লাস থেকে নিয়ে 50টা ক্লাস পর্যন্ত, বুঝতে পারছেন। দেখেন টিউটোরিয়ালগুলো কতটুকু সাজানো গুছানো। এখন এলইডিবি যখনই আমাকে বলবে যে টিউটোরিয়ালগুলো দাও, আমি দিয়ে দিব, সমস্যা নেই। আমরা ক্লাসের ওগুলো হচ্ছে আমাদের ক্লাসের প্রুফ। দেখুন আরেকটা ব্যাচের ওইখানেও কিন্তু কি আছে, 50টা ক্লাস একদম ফার্স্ট ক্লাস থেকে নিয়ে সম্পূর্ণ ক্লাসগুলো আছে, দেখেন কতটা সাজানো গোছানো। তারপর মাদারীপুরে আপনাদের ব্যাচগুলার দেখেন আপনাদের ভিডিওগুলো আছে এখানে। তারপর 287 নম্বর ব্যাচের ভিডিওগুলো আছে এখানে, বুঝতে পারছেন। তারপরে দেখেন ওই যে সিলেটের যে একটা ব্যাচ আছে, ওই সিলেটের ব্যাচের ভিডিওগুলো ওইখানে মানে ওই ড্রাইভে শুধু ভিডিও টিউটোরিয়াল আর কিছু না, ওইখানে কোনো কোনো কিছু ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, শুধু ভিডিও এখানে ক্লাসের। ওইটার জন্য আলাদা একটা ড্রাইভ করে রাখছি আমি শুধু টিউটোরিয়াল নামে, বুঝতে পারছেন। তারপর এখানে আরেকটা আছে পার্সোনাল, আমার পার্সোনাল যে ডকুমেন্ট যেগুলো আছে ওই ডকুমেন্টগুলো আমি ওইখানে রাখি। ওই ডকুমেন্টের মধ্য থেকে আবার কিছু ডকুমেন্ট অডিও ভিডিও আছে, পিকচার রাখা দেওয়া আছে, ওগুলো কিন্তু আমি কি করে রাখছি, দেখেন স্পেসিফিক করে রাখছি, আমি যে কোনো সময় যে কোনো জায়গায় নেভিগেট করতে পারবো। আমি যদি পিকচারে অডিও রাখা দিতাম অথবা একটা নিউ ফোল্ডার নিতাম, নিউ ফোল্ডারে আমি অডিও ভিডিও সবগুলোই রাখতাম, তাই না, আমাদের পরবর্তী যে কোনো ডকুমেন্ট ফাইন্ড আউট করতে প্রবলেম হইতো, তাই না, এর জন্য আমি অডিওর জন্য অডিও, ওইখানে জাস্ট অডিও ডকুমেন্টগুলো আছে। তারপর পিকচার রিসোর্সে আমার এক্সটার্নাল কোনো রিসোর্স থাকলে অথবা পার্সোনাল ইউজের জন্য কোনো রিসোর্স থাকলে ওগুলো আমার রিসোর্স ফোল্ডারে আছে, ভিডিওতে সম্পূর্ণ ভিডিওগুলো আছে। আর ভিডিওর ভিতরে গেলেও কিন্তু আমরা কি পাবো, আরও কিছু স্পেসিফিক কি পাবো, ফোল্ডার পাবো, যেখানে আমাদের ওই যে স্পেসিফিক করা কি পার্টিকুলার জিনিসের জন্য আলাদা আলাদা করে ফোল্ডার করা। তারপর ওয়াজে গেলে আমরা ওয়াজগুলোই পাবো, রাইট, বুঝতে পারছেন। ওই জিনিসগুলো তো দেখাইলাম আপনাদের, ওই জিনিসগুলো দেখেন। এখন এখন কিন্তু আমি যে কোনো জায়গায় আমি নেভিগেট করতে পারবো। ওইটা কি ছিল, ট্রেনিং, তো আপনাদের ট্রেনিং এ শুধু এখানে শুধু ট্রেনিং রিসোর্স, বুঝতে পারছেন। শেখ কামালের ট্রেনিং রিসোর্সগুলো আমি এখানে পাবো, তাদের ডাটাগুলো এখানে পাবো, তাদের ব্যাচের জিনিসগুলো এখানে পাবো, স্টুডেন্ট ডাটা সব কিছু এখানে আছে। তারপর ট্রেনিং করা থেকে যে রিসোর্সগুলো প্রয়োজন হয় ওই রিসোর্সগুলোও কিন্তু ওইখানে আছে, বুঝতে পারছেন। তারপর ওই যে ওই জিনিসগুলো প্রতিটা ট্রেনিং সেন্টারে আপনাদের এলইডিপির জিনিসগুলো আমরা ওইখানে পাবো। তো ওইরকমভাবে সাজাইয়া রাখলে দেখেন যে কোনো সময় নেভিগেট করতে বা যে কোনো ফাইন্ড আউট করতে, যে কোনো কাজ বা কাজগুলো ম্যানেজেবল অবস্থায় রাখতে দেখেন অনেক অনেক সুবিধা হয়। তারপর ওইখানে দেখেন আমরা ওইখান থেকেও কিন্তু যে কোনো সময় কি করতে পারি, নেভিগেট করতে পারি। অনেকের দেখবেন এইখানে অনেক ফোল্ডার চলে আসছে, অনেক হিজিবিজি হয়ে গেছে ওই লেফট সাইডটা, তো ওইখান থেকে একটু একটু ম্যানেজ করে নিতে হবে ওই জিনিসগুলোকে। যত সাজিয়ে রাখবেন আপনার কম্পিউটারটা দেখতেও ভালো লাগবে, আপনার মাইন্ডটাও ওরকম হয়ে যাবে, বুঝতে পারছেন। আপনার পিসিটা যতটুকু সাজিয়ে রাখবেন আপনার মাইন্ডটাও ওরকম গোছানো হয়ে যাবে, যখনই কোনো কাজ করবেন তখন গুছিয়ে রাখার একটা টেন্ডেন্সি চলে আসবে, বুঝতে পারছেন।
তো ওই জিনিসগুলো মাথায় রাখবেন, যেহেতু আপনার প্রফেশনাল ফিল্ডে চলে আসেন কাজ করার জন্য এবং কাজ করবেন অলরেডি, ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবেন, আপনাদের অনেক আপনাদের চিন্তাধারা অনেক বড় করতে হবে, বুঝতে পারছেন? কারণ হচ্ছে ওইখানে যদি মন মানসিকতা ছোট থাকে, আপনাদের মন মানসিকতা অগোছালো থাকে, তাইলে কিন্তু আপনাদের কাজ করতেও একটা কি ওই প্রভাবটা পড়বে কাজে। আপনাদের মনটা যেমন, আপনাদের চাহিদা যেমন, ওই জিনিসগুলো কিন্তু আপনাদের কাজ করতে, ওই কাজের উপরে কিন্তু ওই প্রভাবটা ডেফিনেটলি পড়বে। ওই জিনিসগুলো একটু তখন বুঝবেন যখন সবকিছু সাজিয়ে রাখবেন। দেখুন আমি যখন প্রথম প্রথম কাজ করতাম তখন অনেক বোরিং ফিল করতাম, আমার কাজ করতে বসতে ভালো লাগতো না। যে ওই জিনিসগুলো কোন জায়গায় কি রাখছে ওইটা খুঁজে পাইতে, বা কেউ একজন একটা ডকুমেন্ট দিতে বলছে আমাকে, দেন ওই ডকুমেন্টটা কোন জায়গায় রাখছে ওইটা খুঁজবো বলেই আমি দেই না ডকুমেন্টটা, বুঝতে পারছেন? কিন্তু এখন আমি দ্রুত যে কোনো জায়গা থেকে যে কোনো ডকুমেন্ট ফাইন্ড আউট করে আমি দিয়ে দিতে পারবো। তাহলে আমার যে পিসিটা দেখেন ওইটা কেমন লাগলো বলেন তো দেখি। কারণ এর চাইতে আর কি গুছানো হতে পারে বলেন, এর চাইতে আর কোনো গোছালো আমার মনে হয় না আছে। চাইলে আরো আরো হ্যাঁ, চাইলে আরো গুছিয়ে রাখতে পারি। এরপরে আছে না সময় সাপেক্ষ ব্যাপার, ওগুলা একটু সময় লাগে তো, তাই না? ওগুলা একটু টাইম নিয়ে করা লাগে। বাট একবার করে রাখলেই দেখবেন আপনার আপনার ভিতরে একটা কি চলে আসছে। যখনই একটা ফোল্ডার ক্রিয়েট করবেন আপনার মনের মধ্যে চলে আসবে এটা কোন জায়গায় রাখবো। তো আপনি ডেস্কটপে ফোল্ডার ক্রিয়েট, অনেকে কি করে ডেস্কটপে সম্পূর্ণ কিছু রেখে দেয়, ডাউনলোড ফোল্ডার থেকে ডেস্কটপে নিয়ে আসে, তারপর ওইখানেই কাজ করে। ওইখানে কাজ করার কি মানে আছে ডেস্কটপে? আপনি ডাউনলোড ফোল্ডার যেভাবে কাজ করতে পারবেন ডাউনলোড ডেস্কটপে তো সেম ভাবে কাজ করতে পারবেন। ডাউনলোড করা ফাইল ডেস্কটপে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। এখন এখানে ডাউনলোড হয়েছে একটা ফাইল, ওইটা ডেস্কটপে এনে দেন, ওইখানে কি করলেন এক্সট্রাক্ট করলেন, অনেকে ওই কাজটা করে দেখি আমি। তো ওইটা করার কোন মানে নেই, আপনি ডাউনলোড ফোল্ডারে রেখেই কাজটা করেন, বুঝতে পারছেন? ডাউনলোড ফোল্ডারে রেখেই কাজ করেন। আমি দেখেন সম্পূর্ণ আমার ডাউনলোডগুলো এখানে আছে। আমি কিছুদিন পর পর কি করি, ডাউনলোডগুলো আমি রিমুভ করে দিই। যেগুলো ইম্পর্টেন্ট আমি ওইগুলো ড্রাইভে ঢুকিয়ে দিই, আর যেগুলো ইম্পর্টেন্ট আমি ডিলিট করে দিই, বুঝতে পারছেন? ডাউনলোড তো অনেক ডাউনলোড করতে, অনেক ক্লায়েন্টের কাছে অথবা অনেক কাজই তো ডাউনলোড অনেক করা লাগে। তো ওগুলো একটু কিছুদিন পর পর আমি ম্যানেজ করি। তারপর ওইটা তো ডেস্কটপ। দেখেন আরেকটা জিনিস দেখবেন, এখানে আরেকটা বিষয় বোঝার আছে। আমরা ওইখানে যে ডেস্কটপে যে ফোল্ডারগুলো রাখি ওইটা কোন জায়গায় থাকে বলেন তো? আমরা ডেস্কটপে যে ফোল্ডারগুলো রাখি ওইটা কোন জায়গায় থাকে, কোন ড্রাইভে থাকে? সি ড্রাইভে থাকে না এফ নাই জি নাই এফ, কোন ড্রাইভে থাকে বলেন? সি ড্রাইভে থাকে, রাইট। বা পিকচার, ডকুমেন্ট, ভিডিও ডাউনলোড ওই জিনিসগুলো সি ড্রাইভে থাকে, তাই না? হঠাৎ আপনি ধরেন আপনি ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট আপনি এখানে রাখছেন, ডেস্কটপে রাখছেন, হঠাৎ আপনার উইন্ডোজটা চলে গেল, ওরকম হতে পারে, আমার হয়েছে। হঠাৎ আপনার দেখেন কম্পিউটারে একটা এরর চলে আসছে, তখন আপনি কি করবেন? তখন হয়তো একটা ওয়ে ওইটা হচ্ছে কি করা, যদি কোনোভাবে সলিউশন না হয় উইন্ডোজটা নতুনভাবে উইন্ডোজ দিতে হয়, তাই না? তো নতুনভাবে উইন্ডোজ দিতে গেলে তো সি ড্রাইভের যা আছে সবগুলোই তো ডিলিট হয়ে যাবে, তাই না? সি ড্রাইভে যা আছে সবগুলোই তো রিমুভ হয়ে যাবে, নতুনভাবে তো ওইখানে উইন্ডোজ ফাইলগুলো চলে আসবে। তো যদি আপনি ডেস্কটপে অথবা ওইখানে যে অডিও ভিডিও যেগুলো আছে, ওইখানে যে ডেস্কটপ ডকুমেন্টস ডাউনলোড, মিউজিক, ভিডিও, অডিও, পিকচার, ওইখানে যদি ইম্পর্টেন্ট কোনো কিছু রাখেন তাহলে তো ওগুলোও চলে যাবে, কারণ ওগুলো হচ্ছে ডেস্কটপের বা সি ড্রাইভের আন্ডারে, উইন্ডোজ ফোল্ডারের আন্ডারে। এজন্য যেটা করবেন, সি ড্রাইভে কখনো ইম্পর্টেন্ট কোনো কিছু রাখবেন না। সি ড্রাইভে ইম্পর্টেন্ট কোনো কিছু রাখবেন না, রাখবেন কোন জায়গায়? বাকি যে ড্রাইভ যেগুলো আছে এফ ই এইচ জি ওগুলোতে রাখবেন, তাইলেই সব থেকে বেটার হয়। দেখবেন যে কোনো সময় উইন্ডোজ চলে যাওয়ার সমস্যা নেই, আমার ড্রাইভটা তো ঠিক থাকবে। আমার ড্রাইভে তো যে ডকুমেন্ট যেগুলো আছে নতুনভাবে যদি উইন্ডোজ দিয়েও আমি, ওগুলাতে কিচ্ছু হবে না, বুঝতে পারছেন? উইন্ডোজটা জাস্ট ওই ওই ফাইলগুলো একটু কি করবে, ডিলিট করবে, ডিলিট করে নতুন ফাইল রিপ্লেস করবে, তাইলে উইন্ডোজটা হবে, আর কোনো উইন্ডোজ ওইরকম হয়। তো যদি ইম্পর্টেন্টগুলো ওগুলো রাখিয়ে ওইখানে রাখিয়ে দেন তাইলেই, আর ওইটা যদি হঠাৎ কোনো পিসিতে কোনো প্রবলেম হয় তখন যদি নতুন উইন্ডোজ দেন তখন আর আপনার ফাইলগুলা কি হবে না, ডিলিট হবে না বা লস হওয়ার সম্ভাবনা নাই। একদম ওই জিনিসগুলো একটু মাথায় রেখে কাজ করবেন, দেখবেন আপনাদের কাজ করতে সুবিধা হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলোও কিন্তু কি হবে না, লস হবে না। কারণ অনেক ডকুমেন্ট আছে যদি লস হয় তাহলে অনেক প্রবলেম, অনেক প্যারা হয়। তখন যারা জব করেন অ্যাকচুয়ালি বিভিন্ন কোম্পানিতে তারা বুঝতে পারেন যদি একটা ডকুমেন্ট কি হয়ে যায়, লস হয় তাহলে অনেক অনেক প্যারা খাইতে হয়। আচ্ছা, তাহলে আশা করি বিষয়টা বুঝছেন। তো আরো একদিন আমরা কি করব, ওই যে সেলফ ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করব, বুঝতে পারছেন? আপনারা যেহেতু ফ্রিল্যান্সার হচ্ছেন, সেলফ ব্র্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? আপনারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবেন, সেলফ ব্র্যান্ডিং এর ডেফিনেটলি প্রয়োজন আছে, ওইটা নিয়ে অন্য একদিন আলোচনা করব, অনেক ইম্পর্টেন্ট আলোচনা আছে অবশ্য।
সেলফ ব্র্যান্ডিংটা আলোচনা করবো অনেক লম্বা, এই টাইমের ভিতরে হবে না অবশ্য, আমরা অন্য একদিন আলোচনা করি সেলফ ব্র্যান্ডিংটা, তখন আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে, বুঝতে পারছেন? বা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনাদের আইডেন্টিটিটা ডেফিনেটলি গুগলে জানতে হবে, আপনার আইডেন্টিটা গুগলকে প্রথমে জানাতে হবে, দেন না ক্লায়েন্ট আপনার আইডেন্টিটি জানবে, বুঝতে পারছেন? আর এমন কেউ আছেন এখানে যার নাম গুগলে সার্চ দিলে আপনার ইনফরমেশন গুলা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া গুলা পিকচার টিকচার সবকিছুই আসে? কেউ আছেন এখানে? আপনার নাম লিখে যদি গুগলে সার্চ দিই তাহলে আপনার সম্পূর্ণ ডকুমেন্টগুলো আসবে, প্রথম পেজে সেকেন্ড পেজে আপনার ডকুমেন্টগুলো আসবে। আপনার ওরকম কেউ থাকলে বলেন তো দেখি। কেউ আছেন এমন? শুধু আপনার ইউটিউব আসে না, আর কিছু আসে? ডেফিনেটলি। আর কেউ আছেন? তো দেখেন নিজেকে ওরকম ভাবে ওর মেহেদি ভাই কিছু বলছেন? জি স্যার, শুধু স্যার স্যারগুলো শুধু হ্যাঁ, শুধু ইউটিউব না, আপনাদের যাতে সম্পূর্ণ সব কিছুই যাতে চলে আসে, আপনার লিখে সার্চ দেওয়ার পরে যাতে ধরেন ফর এক্সাম্পল ক্লায়েন্ট, আচ্ছা আজানটা শেষ হয়ে আজানের পরে কথা বলি, কেমন লাগতেছে? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আপনাদের প্রোফাইলগুলা ওরকম রাখতে হবে যে কি যখন গুগলে সার্চ দিয়ে আপনাদের সম্পূর্ণ ডকুমেন্ট যাতে চলে আসে, যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন তখন একটা ক্লায়েন্ট আপনার সম্পর্কে কিভাবে ধারণা নিবে বলেন? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি অনেক কিছু আছে, অনেক কিছু চলে আসছে অলরেডি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ওগুলা সবগুলো কি আপনার? ওইগুলো কি আপনার? গ্রেট, মোটামুটি অনেকটা আছে, বাট আরো অনেক কি করতে হবে দেখেন, ইমেজে যাই। হ্যাঁ, ওগুলোকে আর একটু কি করতে হবে, আপনাদের ইমেজগুলো যাতে শো করে, ভিডিও। হ্যাঁ হ্যাঁ, আসবে আস্তে আস্তে আসবে, একটু টাইম লাগবে। তারপর ভিডিওতে ক্লিক করে আপনার কোনো ভিডিও যদি অনলাইনে রাখা থাকে ওগুলো যাতে আসে, ওলে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে অথবা কোনো মার্কেট প্লেস থাকলে ওগুলো যাতে আসে, বুঝতে পারছেন? একটা ক্লায়েন্ট আপনার সম্পর্কে জানার একটা মাধ্যমে হচ্ছে গুগল, বুঝতে পারছেন? আপনার ক্লায়েন্টের যখন কাজ করবেন, ক্লায়েন্ট কিভাবে আপনাকে বিলিভ করবে? আপনার অ্যাকাউন্টটা বা যদি একদম প্রফেশনাল না হয় তাহলে আপনাকে কিভাবে বিলিভ করবে আপনার সম্পর্কে জানার জন্য? তো আপনার কোনো ফ্রেন্ড বন্ধুকে সে পাবে না, তখন সে গুগলে ডেফিনেটলি আপনার নাম দিয়ে সার্চ করবে, আপনার প্রফেশন কি দেখবে না দেখবে ওই জিনিসগুলো গুগল থেকেই সে কি করবে, ফাইন্ড আউট করবে। ধরেন ফর এক্সাম্পল হিসাবে যদি আমার নামটা লিখে গুগলে সার্চ দিই, ধরেন একটা ক্লায়েন্ট কি করলো, আমার নাম লিখে গুগলে সার্চ দিল, আমার ধরেন আপনার মার্কেটপ্লেসে আমার নাম দেয়া আছে ওইটা, তো এখন ক্লায়েন্ট আমার সম্পর্কে কিভাবে ধারণা নেবে? ডেফিনেটলি সে গুগলে সার্চ দিবে, সার্চ দেওয়ার পর দেখবে অ্যাকচুয়ালি আমি খেয়ে, দেখেন প্রথমেই আমার ইউটিউব চ্যানেলটা চলে আসছে, তারপরে আমার ফেসবুক, তারপর আমার গিটহাবটা চলে আসছে, ড্রিবল, ইনস্টাগ্রাম সবগুলাই দেখেন আমার পার্সোনাল। বুঝে নাই? হ্যাঁ, তারপরে দেখেন ওইখানে গিটহাবটা আমার পার্সোনাল ওয়েবসাইটও কিন্তু আছে, টুইটার, পিন্টারেস্ট সবকিছু কিন্তু আমার। তারপর সেকেন্ড পেজে যাই, দেখুন এখানে ইমেজ আসছে, বিভিন্ন থাম্বনেল আসছে, তারপর আমার ওয়েবসাইটটাও চলে আসছে। ওয়েবসাইটে কাজ করা নাই বিধায় এখানে সেকেন্ড পেজে আসছে, না হলে ওটা প্রথম আসতো।
দেখেন মোটামুটি সেকেন্ড পেজ পর্যন্ত, মানে প্রথম পেজে আমার অরিজিনাল যে ডকুমেন্ট যেগুলো আছে সবগুলোই চলে আসছে। তারপর যদি আমি ভিডিওতে ক্লিক করি, এরপর আমার ভিডিওগুলো চলে আসবে। যদি ইমেজে ক্লিক করি, আমার ইমেজ যেগুলো দেখেন ইউটিউবের ভিডিওগুলো চলে আসে, সবগুলোই কিন্তু আমার ভিডিও। তারপরে যদি আমি ইমেজে ক্লিক করি, মোটামুটি কয়েকটা ইমেজও আসবে। ধরেন ওগুলো হচ্ছে আমার রিলেটেড ইমেজ, মোটামুটি ওগুলো হচ্ছে আমার রিলেটেড। দেখুন ওগুলো হচ্ছে আমার, ওটাও আমার, ওগুলো আমার মোটামুটি, বুঝতে পারছেন ওই জিনিসগুলা? দেখেন সবগুলোই, ওগুলা না অবশ্য, ওইটা ওইটা না, ওইটা না, ওইটা ওইটা, ওইগুলো আমার। তো ওই জিনিসগুলো একটু বুঝতে হবে। তারপর ওইখানে যে থাম্বনেলটা আছে, ওইটা দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু ওইটা আসছে। তারপর ওইটা আমার ওয়েবসাইট থেকে আসছে, ওইটা আমার ওয়েবসাইট থেকে আসছে, ওইটা পিন্টারেস্ট থেকে আসছে, ওইটা ইউটিউব থেকে আসছে। বুঝতে পারছেন তো? মোটামুটি ক্লায়েন্ট একটা ধারণা নিয়ে, ওটা অবশ্য প্রথম পেজ থেকে ধারণা নেবে। ওইখানে ইউটিউব চ্যানেলে যাবে, ইউটিউব চ্যানেলে গিয়ে আমার কাজগুলো দেখবে। আমার ফেসবুকে যাবে, ফেসবুকে আমার অ্যাক্টিভিটিস দেখবে। তারপরে আমার গিটহাবে যাবে, গিটহাবে গিয়ে আমার কাজগুলো দেখবে। ড্রিবলে গিয়ে আমার কাজগুলো দেখবে। বিহান্সে গিয়ে আমার কাজগুলো দেখবে। যদি আমার ওই জিনিসগুলো দেখে না, তাহলে ক্লায়েন্টের আর কি ধারণা দরকার বলেন? ক্লায়েন্টের কাজ করার জন্য আর কি ধারণা নিবে আমার সম্পর্কে যদি ওই জিনিসগুলো পেয়ে যায়? তো ওরকম ভাবে আপনাদেরও সবার কি থাকতে হবে, জিনিসগুলো থাকতে হবে, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, ও কিছু ট্রিক্স বলে দিব, ওইটা যখন সেলফ ব্র্যান্ডিং বিষয়টা নিয়ে আলোচনা করব, তখন কিভাবে আপনার র্যাঙ্ক করা যায়, বা আপনার নামটা কিভাবে কি করা যায়, আপনার কিওয়ার্ডটা কিভাবে চুজ করা যায়, অথবা আপনার নামটাকে কিভাবে দিলে র্যাঙ্কে আসতে হবে। যে সব নাম দিয়ে কি করে, ধরেন আপনার নাম সাকিব আল হাসান, এখন আপনি যদি সাকিব আল হাসান দিয়ে কি করতে চান, আপনি র্যাঙ্কে নিয়ে আসতেন, তাহলে অনেক টাফ। তখন কি করতে হবে, আপনার নামটাকে একটু এদিক সেদিক করে কাজগুলো করতে হবে। তো নামটাকে কিভাবে কি করবো, ওইটা আমি যখন সেলফ ব্র্যান্ডিং বিষয়টা নিয়ে আলোচনা করব, তখন ওইটা বলবো না, ঠিক আছে? তো ওই জিনিসগুলো অন্য একদিন বলবো। ওকে, তাইলে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। কোডগুলো রাখার জন্য তো ডেফিনেটলি গিটহাবটা ভালো। বিহান্সে তো আপনার শুধু কি রাখতে পারবেন, আপনার ইমেজগুলো রাখতে পারবেন, কোডগুলো রাখতে পারবেন না। কোডগুলো রাখার জন্য গিটহাবই বেস্ট।